আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসান তাহাদ। গত লেকচার ভিডিওগুলোর মধ্যে আমরা দেখিয়েছি কিভাবে সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে গিয়ে আমরা বেসিক কম্পিউটার নিয়ে আলোচনা করেছি। ২টা প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। আর যেটি আমরা করব সেটি হচ্ছে সাম ফ্লো চার্ট ইউ শুড নো। অর্থাৎ আমরা প্রথম যে কয়েকটি ভিডিও রয়েছে ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমরা ফ্লো চার্ট কীভাবে বা কেন বিভিন্ন ধরনের সিম্বল নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আমরা এক্সারসাইজ করতে পারিনি বেশিরভাগ, কারণ এক্সারসাইজ করা হয়নি, যে কারণে আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ফ্লো চার্ট। এবং এখানে আমি যে ফ্লো চার্টগুলো দেখাবো সেগুলো বিভিন্ন ধরনের টাইপস আছে। সো আপনি যদি এগুলো করেন তাহলে আশা করি ফ্লো চার্ট নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। সো আমরা একটু পরের স্লাইডে যাই। তো আমরা প্রথম যেটি করব সেটি হচ্ছে সিরিজের যে ফ্লো চার্ট আছে সেটি করব। সো সিরিজ মানে কি? আমরা সিরিজ হচ্ছে একটা লাইন। লাইন হচ্ছে, ধরেন আপনি একটা লাইনের মধ্যে আপনি ক্রমানুসারে যদি কোনো একটি ধারা লেখেন সেটি হচ্ছে সিরিজ। যেমন আমার এখানে রয়েছে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে ডট 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 এন। সো এখানে এক এক করে মানে বাড়তেছে একটা লাইনের মধ্যে। আমরা এভাবে করতে পারতাম যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মানে এন স্কোয়ার। সো এভাবেও আবার 1 কিউব 2 কিউব 3 কিউব, আবার 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু, আমরা এটাকে উল্টাভাবে করতে পারতাম যে এন তারপর 3 তারপর 2 ইকুয়াল টু 1। এভাবে বেসিক্যালি অনেক মানে যে আমার সিরিজ আছে, সিরিজের মধ্যে অনেক ধরনের টাইপস আছে। সো আমি আশা করি যদি আপনারা যদি এটা করতে পারেন বা এটা বুঝে নিতে পারেন তাহলে ওইসবগুলা আপনার কাছে পানি ভাত হয়ে যাবে। সো আমরা এখন ফ্লো চার্ট দেখি। সো ফ্লো চার্টের মধ্যে প্রথমত স্টার্ট। তো আপনারা যদি আমার আগে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবেন, মানে দেখবেন যে বা জানবেন যে আপনার স্টার্ট এবং এন্ডের ক্ষেত্রে কিন্তু একটা ডিম্ব আকৃতির যে সিম্বলটা আছে সেটি ইউজ হয়। সো আমার এখানে স্টার্ট এবং এন্ডে দেখেন ডিম্বক আকৃতির যে সিম্বলটা আছে সেটি ইউজ হয়েছে। এটি তারপরে ইনপুট আউটপুটের ক্ষেত্রে যে আমাদের রম্বস বা সামান্তরিকের মধ্যে যেটি আছে সেটি। এরপরে আমাদের যেটি মানে ডিসিশনের ক্ষেত্রে বা কন্ডিশনের ক্ষেত্রে আমরা ডায়মন্ডের যেটি আছে সিম্বল সেটি ব্যবহার করব। আর প্রসেসিংয়ের ক্ষেত্রে বা প্রসেস মানে লজিকের ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার ব্যবহার করব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ফ্লো চার্টে যাই। সো ফ্লো চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে স্টার্ট। ডেফিনেটলি আমাদের যে ফ্লো চার্ট আছে বা প্রবাহচিত্র আছে সেটির প্রথম যে ধাপটা হবে সেটি ডেফিনেটলি স্টার্ট হবে। সো এরপরে আমরা ইনপুট নিব। এটি একটি মানে স্টার্টের পরের ধাপ ইনপুট সবসময়। সো ইনপুটে আমরা এখানে নিয়েছি আই ইকুয়াল টু 1। আই ইকুয়াল টু 1 কেন নিয়েছি? আমরা 1 থেকে শুরু করব এবং সাম ইকুয়াল টু 0, তারপর এন নিয়েছি। এগুলো আমরা ইনপুট নিয়েছি। সো এরপরে আমরা আই ইকুয়াল টু আই প্লাস 1 এবং সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এটি একটি লজিক যেটি আমরা মানে প্রসেসের যে বক্সটা আছে বা সিম্বলটা আছে সেটিতে আমরা দিয়েছি। সো এখানে আমি একটু ভালো করে বুঝাই। আই ইকুয়াল টু আই প্লাস 1 মানে হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে আমি 1 2 3 এভাবে এক এক করে বাড়বে, সেটি আমরা মানে ফ্লো চার্টে বুঝিয়ে দিয়েছি। তো এরপরে সাম ইকুয়াল টু সাম প্লাস আই মানে আমার প্রথমে আমরা এখানে দেখেন আমরা ইনপুট কিন্তু সাম ইকুয়াল টু 0 মানে 0 নিচ্ছি। তো 0-র পরে আই যদি 1 হয় তাহলে 0 প্লাস 1 1, এবার এরপরে 0 প্লাস 2 2, 0 প্লাস 3 3, এভাবে আমাদের যে লুপটা আছে বা সিরিজটা আছে চলতে থাকবে। সো একসময় যখন এন পর্যন্ত আসবে বা আমরা যেটা ইনপুট দিব এন ইকুয়াল টু যেটা ওইটুকু পর্যন্ত আসলে আমাদের যে সামটা আছে সেটি শো করবে। সো এটা হচ্ছে একটু লজিক বা প্রসেস। আমরা যদি এখানে আই ইকুয়াল টু আই প্লাস 2 দিতাম তাহলে কিন্তু আমাদের যে ধারাটা আছে বা আমাদের যে সিরিজটা আছে সেটি 1 প্লাস 3 প্লাস 5 এমন হয়ে যেত। সো একইভাবে আমরা স্কোয়ার ক্ষেত্রে, কিউবের ক্ষেত্রে বা জোডের ক্ষেত্রে, বিজোডের ক্ষেত্রে যে ধারাগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। সো এরপরে আমরা যেটিতে আসি, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন হচ্ছে মানে যদি বা যদি না আপনার যদি এটা হয় তাহলে মানে এখানে যাবে, আর যদি এটা হয় নিচে যাবে, এরকম। সো আমরা একটু খেয়াল করি আমাদের যে কন্ডিশনের যে একটা সিম্বলটা আছে সেখানে আমরা মানে দিয়েছি কি আই ইকুয়াল টু এন বা আই ইজ মানে এন ইজ গ্রেটার দেন আই। অর্থাৎ আমরা এখানে নয় এন আই এর সমান হবে বা এন আই থেকে বড় হবে। সো যদি এটা না মানে তো আমাদের যে অ্যারোটা আছে বা ফ্লোচার্টটা আছে সেটি আবার আমাদের ওই ইনপুটের নিচে গিয়ে যোগ হবে, মানে এখানে মানে কানেক্ট হবে। সো কানেক্ট হওয়ার পরে আবার এটি চেক করবে। তো প্রসেসিংটা চেক করার পরে আবার আসবে কন্ডিশনে। সো কন্ডিশনে আসার পর যদি আবার না করে, এভাবে করতে লুপটা ঘুরতে থাকবে যতক্ষণ না নিচের যে কন্ডিশনটা আছে সেটি আমরা মানে
সত্যি হয়, যদি ট্রু হয় সো আমরা এখানে প্রিন্ট সাম হবে, এরপর ইন্ড হবে। সো প্রিন্ট সাম হচ্ছে একটি আউটপুটের জন্য আমরা জানি রম্বস বা সামান্তরিকের মতো যে চিহ্নটা সিম্বলটা সেটি ইউজ হয়। এরপরে ইন্ড হচ্ছে স্টার্ট এবং ইন্ড হচ্ছে ডিম্বক আকৃতির। সো আশা করি বুঝতে পারছেন। আমি আবার একটু বুঝিয়ে দিই যে প্রথমত স্টার্ট, তারপর আমরা ইনপুট নিব, ইনপুটে আই ইকুয়াল টু 1, সাম ইকুয়াল টু 0 এবং এন তারপরে আমরা লজিকগুলো লিখবো, যেটি প্রসেস রেক্ট্যাঙ্গুলার যে মানে সিম্বলটা আছে সেখানে, এখানে আমরা আই ইকুয়াল টু আই প্লাস 1 এবং সাম ইকুয়াল টু সাম প্লাস আই লিখবো, যেটি দ্বারা আমরা যে লুপ মানে আমাদের যে সিরিজটা আছে সেটি আমরা মানে কম্পাইলকে বুঝাবো বা ফ্লো চার্টে বুঝাবো। সো এরপর আমরা কন্ডিশন লিখবো, কন্ডিশন যদি না হয় তাহলে আমরা আবার ওই মানে লজিকে যাব, লজিক থেকে আবার কন্ডিশন আসবে। যদি কন্ডিশন যতক্ষণ না মিলে, যদি মিলে যায়, একবার মিলে যায় তাহলে আমরা প্রিন্ট সামে আসবো, যদি না মিলে এটি লুপের মধ্যে চলতে থাকবে। সো এরপরে প্রিন্ট সামে আসার পরে আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্ট করার পরে আমরা ইন্ড মানে শেষ। সো আমাদের যে ফ্লো চার্টটা আছে আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা অন্য একটি ফ্লো চার্টে যাই। সো অন্য একটি ফ্লোচার্টে বলা হচ্ছে ফ্যাক্টরিয়াল নাম্বার। সো আমাদের ফ্লোচার্টটি মানে করার আগে আমাদের জানতে হবে ফ্যাক্টরিয়াল নাম্বার কী। সো আমি একটা উদাহরণ দেখাই। 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সো এখানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে হচ্ছে আপনি যে সংখ্যাটি ফ্যাক্টোরিয়াল বের করবেন সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত ক্রমানুসারে মানে যত কমতে থাকবে সবগুলা গুণফল হচ্ছে ফ্যাক্টোরিয়াল। যেমন 4 ফ্যাক্টোরিয়ালে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সো 4 থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলা গুণফল হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। সো একইভাবে 3 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে দেখেন, 2 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে দেখেন। তবে এখানে 1 যেটি আছে সেটি আপনারা না দিলেও চলবে, কারণ যত কিছুই গুণ করুক না কেন আমাদের যে 1 আছে 1-এর সাথে গুণ করলে সেই মানে সেই নাম্বারটা হয়। সো আমরা দেখি, তো ফ্যাক্টোরিয়াল নাম্বারের যে ফ্লো চার্ট আছে সেটি দেখি। প্রথমত স্টার্ট, ডেফিনেটলি সব ক্ষেত্রে মানে সব ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি প্রথমে স্টার্ট মানে দিয়ে শুরু করব, এরপরে ইনপুটটা নিব, ইনপুটটা নিব। সো স্টার্টের পরে আমরা রিড এন, অর্থাৎ আমরা এখানে ইনপুট এন নিয়েছি। সো এরপরে আমরা যে প্রসেসিং আছে বা লজিকের যে বক্সটা আছে সেখানে যাব। সো এখানে যাওয়ার পরে আমরা আই ইকুয়াল টু 1, ফ্যাক্ট ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা মানে ফ্লো চার্টের মধ্যে বলে দিয়েছি যে আই ইকুয়াল টু 1 হবে এবং ফ্যাক্ট ইকুয়াল টু 1 হবে। এরপর আমরা কন্ডিশনে যাব। সো কন্ডিশনে যাওয়ার পরে এখানে আমরা বলবো কি আগের যে কন্ডিশনটা আছে সেটার মতো এন ইকুয়াল টু আই বা এন ইজ গ্রেটার দেন আই, অর্থাৎ এন আই এর সমান হবে বা এন যদি এন আই থেকে বড় হবে। যদি এটি সত্যি হয় তাহলে আমরা মানে নিচে যাব ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই। সো এখানে প্রথমত ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই, তারপর আই ইকুয়াল টু আই প্লাস 1। যদি এই শর্তগুলো যদি মানে নিয়ম মেপে চলে, এরপর যদি আমরা কন্ডিশনে যাই, যদি দেখি মানে এটি হয় সত্যি হয়, তাহলে আমরা প্রিন্ট ফ্যাক্টে যাব, তারপর গিয়ে ইন্ডে। অর্থাৎ আমি যদি আরেকটু ভালো করে ব্যাখ্যা স্বরূপ বুঝাই, সো আমরা এখানে একটু দেখি। সাপোজ এন ইকুয়াল টু 4, আমরা এখানে এন ইকুয়াল টু 4 ধরলাম। সো এরপর আমরা ফার্স্ট লুপে গেলাম, ফার্স্ট লুপে আই 1 ইকুয়াল টু ফ্যাক্ট 1, যেটি আমরা লজিকের যে এর মধ্যে আছে সেটিতে লেখা আছে যে আই ইকুয়াল টু 1 ফ্যাক্ট ইকুয়াল টু 1। সো এটি কেন ধরলাম এটি এখন জানবো। সো ফ্যাক্ট ইকুয়াল টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। আমরা দেখেন যে কন্ডিশন আছে, কন্ডিশনের নিচে যে বক্সটা আছে বা সিম্বলটা আছে ওইখানে কিন্তু ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই লেখা আছে। সো আমরা যেহেতু আই ইকুয়াল টু 1 এবং ফ্যাক্ট ইকুয়াল টু 1 ধরেছি, সো 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 হবে। একইভাবে আমাদের সেকেন্ড লুপে যাই। এখন আমরা যদি দেখি ফ্যাক্ট ইকুয়াল টু 1 ইন্টু 2 ইকুয়াল টু 2। এখন ফ্যাক্ট ইকুয়াল টু 1 তো ঠিক আছে, এখানে 2 কেন হয়েছে এটা একটা প্রশ্ন। তো প্রশ্নটা তেমন জটিল না, কারণ দেখেন আমরা ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই এর পরে আমরা লুপ মানে যে অ্যারো চিহ্ন দিয়ে আমরা মানে ফ্লো চার্টটা গিয়েছে আই ইকুয়াল টু আই প্লাস 1 এর মধ্যে, যেহেতু আই ইকুয়াল টু আই প্লাস 1, সো 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি 2 হবে। সো 1 ইন্টু 2 ইকুয়াল টু 2। সো একইভাবে আমরা থার্ডে গেলে, সো একই মানে 1 ইন্টু 3 ইন্টু 3, আবার ফোর্থ লুপে 1 ইন্টু 4 ইন্টু 4। সো এখন এটি হচ্ছে কি মানে মেনটেন করছে যে এন ইকুয়াল টু আই মেনটেন করছে। তো এরপরে ফিফথ লুপে গেলে আমরা যেহেতু 5-এ এন থেকে বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমরা এন ইকুয়াল টু 4 ধরেছি এবং 5 কিন্তু এন থেকে বড় হয়ে গেছে, সেহেতু এটি আর মানে এই লুপের থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হওয়ার পরে সো আমরা এখানে এবারে প্রিন্ট ফ্যাক্ট করে দিতে পারবো, প্রিন্টের পরে ইন্ট করে দিতে পারবো। সো ফ্যাক্টোরিয়াল নাম্বার আশা করি বুঝতে পারছেন। আমি যদি আরেকবার ওভারভিউ করি যে ফ্যাক্টোরিয়ালটা, সো আমি দেখতেছি যে স্টার্ট প্রথমে ডেফিনেটলি সবসময় স্টার্ট থাকবে, তারপর রিড এন, অর্থাৎ আমরা ইনপুট এন নিয়েছি, এরপরে আই ইকুয়াল টু 1 ফ্যাক্ট ইকুয়াল টু 1, এটি আমরা নিয়েছি যে আই ইকুয়াল টু 1 এবং ফ্যাক্ট ইকুয়াল টু 1, এটি লজিকের পরে আমরা কন্ডিশন নিয়েছি, কন্ডিশনের মধ্যে আমরা বলেছি কি আই ইকুয়াল টু এন এবং বা এন ইজ গ্রেটার দেন আই হতে হবে, অর্থাৎ আই ইকুয়াল টু আই সমান এন বা মানে এন আই থেকে বড় হতে হবে সেটি। যদি এটি যদি
মানে এটি লুপ থেকে যদি লুপের মধ্যে থাকে তাহলে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই ইকুয়াল টু i+1 এবং এই শর্তগুলো যদি মেনে চলে, যদি লুপ থেকে বের হতে পারে, তাহলে আমরা প্রিন্ট ফ্যাক্ট করে দেবো। সো প্রিন্ট ফ্যাক্ট করার পরে এটা তো অটোমেটিক প্রিন্ট আউটপুটের পরে ইন্ড হয়ে যাবে। সো এটা জাস্ট ফ্যাক্টোরিয়াল নাম্বার হচ্ছে, এত ডিফিকাল্ট না, একটু বুঝলে আমরা বুঝতে পারবো। এরপরে আসেন, এটি আমাদের যে এই ভিডিওটার মধ্যে সব থেকে সোজা মানে ফ্লোচার্ট। সো এখানে বলা হয়েছে ফাইন্ড ম্যাক্স অ্যামং 3 নাম্বার, অর্থাৎ আমরা ABC একটা ভেরিয়েবল নিলাম। সো ভেরিয়েবল এগুলোর মধ্যে আমরা কোনটি বড় সেটি আমরা নির্ণয় করব। সো সেটার জন্য আমরা প্রথমত স্টার্ট নিব। ডেফিনেটলি সবসময় ওইটা যে ফ্লোচার্টটা আছে সবসময় স্টার্ট দিয়ে শুরু হবে, তারপরে ইনপুট এ রিড ABC। সো এরপরে আমরা যেটি করব, একটি কন্ডিশন নেব যে ইফ এ ইজ বি ইজ গ্রেটার দেন এ, অর্থাৎ এখানে বি এর থেকে বড়। তো আপনারা যদি একটু স্ক্রিনে খেয়াল করেন, দেখেন যদি এটি ইয়েস হয় তাহলে আমরা ডানের দিকে যাব। ডানের দিকে যাওয়ার পরে আবার এখানে বলছে ইফ বি ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ সি থেকে আবার বিটা বড়। যদি প্রথমত বি যদি এ থেকে বড় হয়, এরপর নিচে যাওয়ার পরে যদি সি থেকে বড় হয়, এরপর আমরা অটোমেটিক প্রিন্ট বি, মানে এটি বিটা সব থেকে বড়, অটোমেটিক প্রিন্ট বি, তারপর ইন্ড। এখন এরপরে যদি ইফ এ মানে বি ইজ গ্রেটার দেন এ, যদি এটা না হয়, তো সুতরাং এটি নো যদি হয় তাহলে এটি আমরা লেফট সাইডে দেখেন ইফ এ ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন সি। এখানে যেহেতু না হয়েছে বি ইজ গ্রেটার দেন এ, মানে বি এ থেকে বড়, যদি না হয় ডেফিনেটলি এ বি থেকে বড়। এরপর নোতে আসার পরে আমরা এখানে বলতেছি কে এ আবার সি থেকে বড়। যদি এটি হয় তাহলে প্রিন্ট এ করবে, অর্থাৎ প্রিন্ট যে এর মধ্যে যে ভেরিয়েবলের মধ্যে নাম্বার আছে সেটি প্রিন্ট করবে এবং ইন্ড হয়ে যাবে। এখন যদি আমরা সি থেকে যদি এ বড় না হয় এবং বি এ এবং বি যদি সি থেকে ছোট হয়, যদি নো হয়, তাহলে এটি অটোমেটিক প্রিন্ট সি করবে, এরপর ইন্ড। সো আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি আমি আবার একটু বলি যে স্টার্ট, তারপরে আমরা 3টা ইনপুট নিব ABC, এরপরে একটা কি বলে কন্ডিশন থাকবে যে ইফ বি এ থেকে বড়, যদি বি এ থেকে বড় হয় তাহলে এর দিকে যাবে, এর দিকে যাওয়ার পর এখন আমরা দিতেছি এখানে কি বি সি থেকে বড়, অর্থাৎ এ থেকে বড় এবং সি থেকে বড়, সুতরাং এটি প্রিন্ট বি হবে। আর যদি বি যদি এ থেকে বড় না হয় তাহলে নোর দিকে যাবে এবং এ ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ এ সি থেকে বড়। যেহেতু এ বি থেকে বড়, সি থেকে বড়, সুতরাং প্রিন্ট এ করবে, এরপর ইন্ডে যাবে। এখন যদি মানে যে এ বি আছে যদি সি থেকে বড় না হয়, যদি সি থেকে ছোট হয়, সো নো যদি আমরা এখানে হয় তাহলে প্রিন্ট সি করবে, প্রিন্ট সি করলে ইন্ড হবে। সো আশা করি এটি বুঝতে পারছেন যে ফাইন্ড ম্যাক্স অ্যামং 3 নাম্বার, অর্থাৎ 3টি নাম্বারের মধ্যে কোনটি বড় সেটি আমরা নির্ণয় করছি ফ্লোচার্টের মাধ্যমে। এরপর আমরা যেটা আসবো সেটি হচ্ছে আর্মস্ট্রং। আমাদের যে ফ্লোচার্টের যে ভিডিওটার মধ্যে সব থেকে কঠিন, মানে কঠিন বলবো না, একটু জটিল টাইপের হচ্ছে আর্মস্ট্রং, কারণ অনেকে এটির সাথে নতুন পরিচয় হয়েছেন। সো আশা করবো এই ভিডিওটার পরে আপনার তেমন সমস্যা হবে না। সো আমি দেখি আর্মস্ট্রং, দেখেন 153 এটি হচ্ছে একটি আর্মস্ট্রং নাম্বার। কেমনে সেটি আমি বুঝাই বলি যে এখানে 153 আমরা যদি এটা ডিজিটে কনভার্ট করি, 1 এবং 5 এবং 3 এই 3টা ডিজিট আছে। সো এই 3টা ডিজিটকে আমরা যদি কিউব দিই, আলাদা আলাদা করে দিই, যেমন এখানে পাশে দিয়ে লেখা আছে 1 কিউব, যেহেতু আমি এখানে যে চিহ্নটা আছে ওইটি মানে পাওয়ার বুঝাচ্ছি। সো 1 কিউব প্লাস 5 কিউব প্লাস 3 কিউব, আমরা বলছি প্রথমত আমাদের 153 অর্থাৎ যে সংখ্যাটা আছে ওইটি ডিজিটটা ভাগ করে নেব, ভাগ করার পরে কিউব দিয়ে এটিকে কিউব দিব, কিউব দেওয়ার পরে যোগ করে দেব। সো আমরা একটু দেখি 1 কিউব মানে 1, 5 কিউব মানে 125 এবং 3 কিউব মানে 27। সো আমরা একটু দেখি 1 প্লাস 125 প্লাস 27। সো এগুলো যদি আমরা যোগ করি, দেখেন 153, অর্থাৎ যেটি আমরা মানে যে সংখ্যাটিকে আমরা আর্মস্ট্রং করেছি সেই সংখ্যাটি আবার ওইটার সাথে মানে মিলে গেছে। সো এইভাবে যদি আমরা আরও দুইটা দেখাই, যেখানে 370, দেখেন 3 কিউব 3 প্লাস 7 কিউব 3 প্লাস 0 কিউব 3। এখন 3 কিউব 3 হচ্ছে 27, তারপরে 7 কিউব 3 হচ্ছে 343 এবং 0। আমরা যদি এগুলো আবার যোগ করি তাহলে 370 হয়। একইভাবে এটি যদি না বোঝেন আরও একটি বোঝায়, আরও একটি দিই। সো 407, তো এখানে আমরা 4 কিউব প্লাস 0 কিউব প্লাস 7 কিউব, এবার এগুলার যে যোগফল আসবে সেটি যদি 407 হয় তাহলে আর্মস্ট্রং হবে সংখ্যাটি 64 প্লাস 0 প্লাস 343। এখন আমরা এটাকে যোগ করার পরে 407
সো আশা করি বুঝতে পারছেন যে মানে আর্মস্ট্রংটা কি। আমি আবার বলি যে এই সংখ্যাটিকে আমরা ডিজিটে ভাগ করার পরে কিউব মানে কিউব দিব, কিউব দেওয়ার পরে যোগ করার পর যদি ওই সংখ্যাটি এই সংখ্যাটির সাথে মিলে যায় সো সেটি হচ্ছে আর্মস্ট্রং। আপনারা যে স্ক্রিনে দেখতেছেন 153কে আমরা ভাগ করার পরে বিভিন্ন ধরনের কারিশমা করার পরে যে 153 হয়েছে, একইভাবে নিচের দুটোটাও কিন্তু একইভাবে শো করতেছে। সো এটি হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। এবার আমরা এটি ফ্লোচার্ট দেখব। সো ফ্লোচার্টটা হচ্ছে এখানে কিছু জটিল জটিল জিনিস আছে, সেটার জন্য আমরা কিন্তু আমাদের যে ল্যাপটপ আছে বা পিসিতে আছে আমরা এটি ভালোভাবে বুঝতে পারবো না। আর একটা ফ্লোচার্ট যদি আমরা মানে অনেকে আছে ফ্লোচার্ট মুখস্থ করে না, তবে ফ্লোচার্ট মুখস্থ করা ভালো মানে এটি ভালো না, কারণ আমাদের মানে ব্যাখ্যা স্বরূপ এটা জানা দরকার। কারণ আমরা যখন কোড করব তখন বা অ্যালগোরিদম লিখবো তখন কিন্তু আমাদের এসব কিছু লাগে, লজিকটা লাগে। সো আমরা যখন একটা ফ্লোচার্ট করব তখন একটি ভালোভাবে বুঝবো বা মানে ভালোভাবে বোঝার পর আমরা সেটিকে মানে সুন্দরভাবে মেমোরাইজ করে নেব, এইটাই আর সো সরি। সো আমরা প্রথমত আর্মস্ট্রং দেখেছি কি, এখন আর্মস্ট্রংয়ের ফ্লোচার্ট দেখব। সো আর্মস্ট্রং ফ্লোচার্ট যে আমরা পিসিতে কিন্তু মানে এটি বোঝাতে পারবো না। So, আমরা এখন আমি কিন্তু মানে একটু পর আমি আমার যে খাতা আছে মানে আমার যে ওই খাতার মধ্যে আমি আমার থিওরিভাবে মানে আমার মতো করে দেখাবো। আগে দিয়ে আমরা এটিকে প্রথমে বোঝার চেষ্টা করি যে আর্মস্ট্রংয়ের যে ফ্লোচার্টটি। সো আমরা দেখি ডেফিনেটলি স্টার্ট সবসময় স্টার্ট হবে, বারবার বলতেছি যে এরপর প্রিন্ট ইন্টার অ্যান, অর্থাৎ প্রিন্ট হবে না, মানে এটা আমরা ইনপুট নিয়েছি সেটি বুঝিয়েছে। সো এরপরে সাম ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু এন। সো এন আপনারা এখানে বলতেছেন এম এর মধ্যে আবার এন কেন রাখছেন না, ইন্টার এন। আমরা যে ইন্টার এনটা হচ্ছে মানে আমরা মানে একটা সংখ্যা নিব, ওই সংখ্যাটা আবার নিচে দিয়ে আসার পরে আমরা এম ইকুয়াল টু এন মানে এম এর মধ্যে আমরা ওই সংখ্যাটি রাখবো, সেটি বুঝিয়েছি মানে সেটি বুঝাচ্ছি। সো এরপর আমরা একটি সত্তর নিব, সত্তর পরে এই নিচের যে বক্সটা আছে সেটি হচ্ছে একটু জটিলটা মানে জটিল। সো এটির জন্য আমরা কিন্তু খাতায় মানে আমাদের যে খাতা আছে থিওরিভাবে আমরা সেটি দেখব। আমি স্ক্রিন থেকে খাতা যাওয়ার আগে আপনাদের সাথে একটি স্টেশনারি প্রোডাক্টের প্ল্যাটফর্ম শেয়ার করি। সো এটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম যেখানে আপনি পাবেন সেরা মানের স্টেশনারি সামগ্রী। আর এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ইঙ্কব্লুম। আর এটি সবচেয়ে ভালো দিক হলো এটির পণ্যের মান এবং এটি ট্রাস্টেড, কারণ আমি নিজেও আমার প্রয়োজন মতো এটিকে অনেক সময় ব্যবহার করেছি। সো আপনি যদি আপনার স্টেশনারি কালেকশন আপগ্রেড করতে চান কিংবা কাউকে কোনো চমৎকার একটি উপহার দিতে চান তাহলে আজই দেখে নিতে পারেন ইঙ্কব্লুম। আপনাদের যাবতীয় খাতা, কলম, বই, রাবার, কাটার, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর থেকে শুরু করে বিভিন্ন লেখকের বই আপনি এখানে পাবেন। যদি আপনি বুক লাভার হন তাহলে তো কোনো কথাই নেই। আর এফইউ মানে ফেনী ইউনিভার্সিটির ছাত্র কিংবা ফেনী ইউনিভার্সিটির লোকেশন সিলেক্ট করলে তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। স্টিডি ফাস্টের মতো জনপ্রিয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আপনার পণ্য আপনার ঘরের সামনে চলে আসবে। সামনে জানুয়ারি মাস, আপনার ছোট ভাই বোনদের যে গাইড বই মানে কিনবেন সেগুলো ইঙ্কব্লুম থেকে দেখে নিতে পারেন, কারণ যে লাইব্রেরিগুলো আছে লাইব্রেরির তুলনায় আপনারা এখানে কম দামে পাবেন। সো আপনাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে তাদের ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। সো আমরা যে আমাদের স্ক্রিন থেকে আমরা খাতায় চলে এসেছি। আমি এখন যেটি বোঝাবো সেটি আসলে মানে কম্পিউটারে বা ল্যাপটপে আমরা মানে বুঝবো না, বোঝাতে পারবো না। সো আমি থিওরিভাবে এখানে বোঝাবো। সো এখানে আমাদের যে কন্ডিশনটা বা লজিকটা আছে, লজিকটা হচ্ছে এরকম যে আর ইকুয়াল টু এন পার্সেন্ট 10 এবং এন ইকুয়াল টু এন বাই 10 এবং সাম ইকুয়াল টু সাম প্লাস আর কিউব। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ধরেন এখানে প্রথমত আমরা এন ধরছি 153, যেটি আমি একটু আগে দেখিয়েছিলাম আর্মস্ট্রংয়ের যে উদাহরণে এক্সাম্পলে। সো 153কে আমরা যদি এখন আর মানে রিমাইন্ডার হিসাবে যদি এন মডুলাস 10 অর্থাৎ 153 মডুলাস 10। সো এটিকে যদি আমরা মডুলাস করি 153 ভাগ করলে সো এখানে আমরা 150 আর মডুলাস 3 পাবো। সো এই 3টা আমি এখানে বসাবো, কারণ এটি হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। সো এরপরে আমরা দেখি এন ইকুয়াল টু এন বাই 10। সো এন ইকুয়াল টু এন বাই 10, এন হচ্ছে আমরা বলছি কি 153। সো 153 বাই 10। সো আমরা যেহেতু 115 পাইছি সো এখানে 15 লিখবো। সো এখন সাম, আমরা আমাদের ফ্লোচার্টে কিন্তু দেখেছি সাম হচ্ছে কি, সাম হচ্ছে 0 মানে আমরা যে 3 নম্বর যে এটা আছে মানে লজিক মানে আমরা যেখানে প্রসেসটা লিখেছি সেখানে হচ্ছে সাম ইকুয়াল টু 0 আমরা লিখেছিলাম। সো এখানে সাম ইকুয়াল টু 0 এবং আর কিউব, আর হচ্ছে আমরা
এখানে আর সরি এখানে একটু ভুল হয়েছে, আর হবে কিন্তু ছোট হাতের, এই আরটা কিন্তু ছোট হাতের হবে, একটু আপনারা ফ্লো চার্টের মধ্যে দেখবেন। সো এরপরে জিরো, জিরোর পরে থ্রি যেটি আছে এটি হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার থ্রি কিউব, থ্রি কিউব হচ্ছে 27। সো এটি হচ্ছে আমাদের ফার্স্ট লুপ। এখন এখানে এরপর আমরা কি করব, আমরা এখানে কিন্তু যে n ইকুয়াল টু মানে n জিরো থেকে n বড়, জিরো থেকে এনটা বড়। সো আমরা এখানে যতক্ষণ না আমাদের যে এনটা আছে এই এনটা জিরো পর্যন্ত আসতেছে, এটি যতক্ষণ না জিরো হবে ততক্ষণ আমাদের লুপটা চলবে। সো এরপরে আমরা এই পরের ধাপে দেখব আবার আর ইকুয়াল টু এন পার্সেন্ট টেন, 100 সরি 15 and পার্সেন্ট টেন। সো 15/10, 15/10 হলে আমরা যেটি করব 10 5। সো এখানে রিমাইন্ডার 5, এটা হচ্ছে রিমাইন্ডার আর। আমি একটু মানে একটু এখানে আমার স্লাইডে ভুল হয়েছে, বড় মানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে আরটা, আসলে এটা আর এবার ছোট হাতের হবে। সো আমরা দেখি এরপরে n/10। সো এখন এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে 15, যেহেতু 15/10 আমরা ওয়ান পাইছি, এটি হচ্ছে এখানে বসাই দিলাম। সো 15/10 ইকুয়াল টু 1 এবং রিমাইন্ডার 5। এখন যদি আমরা সামটা দেখি, সাম প্লাস আর কিউব। তো সামটা হচ্ছে কি, আমরা বলেছিলাম জিরো, কারণ আমরা সাম ইকুয়াল টু জিরো নিয়ে মানে জিরো নিয়েছিলাম। এরপরে আর কিউব যেটি, আর হচ্ছে এখন 5, আর হচ্ছে 5। সো আমরা 5 কিউব, 5 কিউব কত 125। সো আমাদের এরপরে আমরা এখানেও কিন্তু জিরো আসে নাই। তো আপনি বলছেন যতক্ষণ না জিরো আসবে ততক্ষণ লুপটা চলবে। সো আমরা এরপরে লুপে আবার যাই, n%10, n%10। সো এখন হচ্ছে 15 থেকে এখন আমরা ওয়ানে যাব, 1%10। তো 1%10 হলে আমরা যে 1%10 অর্থাৎ মানে ওয়ানকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, সরি 10, দেখেন এখন দেখেন 10 10 শূন্য শূন্য, সো 1, এটি হচ্ছে কি রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ। সো আমরা এই ভাগশেষটাকে এখানে নিয়ে যাব। প্রথমত একটু ভুল হয়েছিল যে জিরো মানে জিরো এসেছিল, আমার একটু ভুল হয়েছিল। তো এরপর এখন আমি এখানে একটু বুঝিয়ে যে এখানে আমরা যদি 1কে 10 দ্বারা ভাগ করি, সো আমরা এখানে এই 10 শূন্য শূন্য, সো 1 থেকে 0 বাদ দিলে 1, যেটি ভাগশেষ, ভাগশেষটা এখানে আসছে রিমাইন্ডার হিসাবে। সো এরপরে আমরা যে n ইকুয়াল টু n/10, অর্থাৎ এখন কিন্তু nটা হচ্ছে কি 1 হয়ে গেছে, 1 হওয়ার পরে 1/10। সো 1/10 আসলে এটি হচ্ছে 1/10। আমরা এখন দেখেছি যে 0 0 1, এখন এটি কিন্তু এখন জিরো। সো এনটা হবে কি জিরো। তো জিরো হওয়ার পরে আমাদের সামটা আছে, সামটা একটু যদি একটু দেখি, সাম প্লাস আর কিউব। সো সাম প্লাস আর কিউবের মধ্যে সামটা হচ্ছে জিরো। আমরা বলছি বারবার যে আমাদের যে প্রচার আছে ওইখানে আমরা সাম ইকুয়াল টু জিরো লিখেছিলাম, জিরো দিয়েছিলাম, জিরোর পরে প্লাস আর কিউব, আর হচ্ছে কি 1, সরি এখানে 1। তো এটি আর, এটা হচ্ছে এটা 1 কিউব 1। এখন আমরা যেটি আছে 27, 125 এবং 1টাকে যোগ করব। তো যোগ করলে যদি এটা ট্রু হয় বা এটা যদি ঠিক হয় তাহলে আমরা 153 আসবে, যেটি হচ্ছে আমাদের এটার সাথে মিলে। সো এটি আর্মস্ট্রং হবে। আমি আবার একটু বুঝিয়ে বলি। প্রথমত আমাদের এটি হচ্ছে কি, এটি হচ্ছে আমাদের যে লজিকটা আছে সেটি। সো এখানে আমরা এখানে এটি কিন্তু ছোট হাতের আর হবে। এরপরে আমরা যেটি দেখব, এই লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করছি 153-র মধ্যে। সো প্রথমত আমরা 153 মানে মডুলাস করছি, মডুলাস করার পরে 3, যেটি এখানে আপনাদেরকে মানে বুঝিয়ে বলছি যে ভাগশেষ 3 কেমন হয়েছে। সো এরপরে আমরা n ইকুয়াল টু n/10, তো 153/10 15 আসে, এই 15টা। সো এরপরে সাম ইকুয়াল টু সাম প্লাস আর কিউব, আমরা মানে আর এখানে কিন্তু পাইছিলাম, আর হচ্ছে কি কিউব মানে সরি 3। সো সাম ইকুয়াল টু 0, আমরা আমাদের যে এই ইনপুটের নিচে যে প্রসেসিংটা আছে ওইখানে আমরা সাম ইকুয়াল টু 0 আমরা লিখছিলাম। এরপর 3 কিউব, 3 কিউবটা হচ্ছে কি যে রিমাইন্ডার আছে, ওই রিমাইন্ডার আমরা এখানে পাইছিলাম। তো 3 কিউব 27। সো একই প্রসেসে আমরা এটাও করেছি, আবার এটাও করেছি। সো একই প্রসেসে যখন আমরা করলাম এখানে এরপরে এখানে আমরা কি পেলাম 125, তারপর এখানে 1। সো 125 এবং 27 প্লাস হলে, যোগ হলে, যদি আমাদের এটা যদি n এর সাথে মিলে তাহলে আমাদের সেটি হবে কি আর্মস্ট্রং নাম্বার।
আমরা যদি আবার আমাদের যে পিসির মধ্যে স্ক্রিন আছে ওইখানে যাই, সো আমরা আবার স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে আসার পরে আমরা আবার রিভিউ করব যে আর্মস্ট্রং নাম্বারটা। সো স্টার্ট, তারপর প্রিন্ট ইন্টার অ্যান এবং সাম ইকুয়াল টু 0, এটি মনে রাখবেন। সো এম ইকুয়াল টু অ্যান কি এনটা কিন্তু আমরা এটি আমরা ভেরিয়েবল না, এটি আমরা ইনপুট নিব। সো আমরা ভেরিয়েবল এম এর মধ্যে অ্যানটা রেখেছি। সো এরপর আমি বলছি ইফ যদি অ্যান যদি 0 থেকে বড় হয়, যদি এটি ট্রু হয় তাহলে সেটি আমাদের যে নিচে যে প্রসেস আছে বা লজিক আছে ওইখানে যাবে, এবং যদি ফলস হয় তাহলে ইফ এম ইকুয়াল টু সাম, ইফ এম ইকুয়াল টু সাম এম, অর্থাৎ এখানে যে এমটা আছে আমরা এনটা যার মধ্যে রাখছি ওইটা যদি ওইটা সামের মতো হয়ে যাবে। আর যদি এটা ফলস হয়, ইফ এম ইকুয়াল টু সাম, এটা যদি ফলস হয় তাহলে নট আর্মস্ট্রং, এবং এটা যদি ট্রু হয় তাহলে আর্মস্ট্রং। এখন আমি যে একটু আগে যে আমরা খাতার মধ্যে দেখেছি এই প্রসেসিংটা আমি এখানে আরেকবার বুঝাই। সেখানে যে বড় হাতের ক্যাপিটাল আর, এটা কিন্তু ছোটো হাতের আর হবে, ভুলবশত বড় হাতের হয়ে গেছে। সো আর ইকুয়াল টু n%10 আমরা মডুলাস করার পরে আমরা মডুলাস করছি, এরপরে n ইকুয়াল টু n/10। তো এখানে n যতক্ষণ না n ইকুয়াল টু n/10, অর্থাৎ nটা যদি যতক্ষণ না 0 আসবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। যখন 0 আসবে তখন লুপটা শেষ হয়ে যাবে। সো 0 আসার পরে যদি 0 আসে তো লুপ শেষ হয়ে যাবে। সো এরপর সাম ইকুয়াল টু সাম প্লাস আর কিউব, আমরা সাম কিন্তু বলছি 0, তো 0 এখানে সাম সবসময় 0 হবে। আর আর কিউব হচ্ছে যেখানে আমরা এখানে আর যেটি মানে রিমাইন্ডারের পর যেটি পাইছিলাম, সো সেটি কিউবটা হবে এখানে। সো এটি যদি ট্রু হয় তাহলে এখানে আসবে, মানে ঘুরে আবার কি ইফ মানে 0 থেকে বড় n, এটি মানে এই কন্ডিশন আসবে। এরপরে আবার ঘুরতে থাকবে যতক্ষণ না n ইকুয়াল টু 0 আসে। সো n ইকুয়াল টু 0 যদি আসে, এরপরে আমরা কি করবো, ইফ m ইকুয়াল টু সামে যাবো, যেখানে আমি বলছিলাম 153 ইকুয়াল টু 153 যদি মিলে তাহলে আমরা আর্মস্ট্রং। এরপর যদি না মিলে নট আর্মস্ট্রং, যেটি আমরা খাতার মধ্যে দেখেছিলাম একদম শেষে দিয়ে, যে 153 যদি n ইকুয়াল টু 150 মানে 53 সাথে মিলে তাহলে সেটি আর্মস্ট্রং। আশা করি আপনারা বুঝেছেন, যদি না বুঝেন কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন। আর্মস্ট্রং তো মোটামুটি বোঝা হয়েছে। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু সমস্যা হয় তাহলে মানে 2বার বা 3বার দেখলে আমি আশা করি যে আর্মস্ট্রংটা আছে ওইটি আপনাদের মানে মুখস্থ বা আপনাদের মাথায় চলে আসবে। সো এরপরে আমরা যেটি দেখবো সাম অফ ডিজিট। এখানে সাম অফ ডিজিটটা হচ্ছে আমাদের অনেকে, আমি বেসিক্যালি আমি নিজেও ভুল করছিলাম আমার ভার্সিটির মধ্যে, যে সাম অফ ডিজিট আমাকে বলছিল সাম অফ ডিজিট। সো আমি না বুঝি করলাম দুইটা ডিজিটে মানে আমাদের ধরেন দুইটা নাম্বার যোগ করে দিয়েছিলাম। সো এখানে বুঝতে হবে সাম অফ ডিজিটটা কি। সাম অফ ডিজিট হচ্ছে ধরেন 153, এটা আমরা আবার নিলাম 153-র মধ্যে কি আছে 153, এটি আলাদা আলাদা ডিজিট। সো আমরা কি করব, সাম অফ ডিজিট মানে হচ্ছে এখানে সাম হবে SUM হবে, এখানে আমার মিস্টেক হয়ে যায় মানে SOM হয়ে গেছে। সো সমস্যা নাই, আপনারা বুঝবেন যে মানে SUM হবে সাম অফ ডিজিট। সো আমরা মানে ডিজিটের যোগফল 153, এখানে আমরা যদি ডিজিটে ভাগ করি 153 হবে, এবং 153 যোগফলটা হচ্ছে সাম অফ ডিজিট। দেখুন 1 প্লাস 5 প্লাস 3 এরপরে 9, একইভাবে 334 মানে এটাকে যদি আমরা ডিজিটে ভাগ করি 334, তো এরপর আমরা এইটাই যোগ করে দিব, সো 10। তো এভাবে হচ্ছে সাম অফ ডিজিট বের করে। এখন এটি হচ্ছে মানে ফর্মুলা বা থিওরি। এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ফ্লোচার্ট। সো ফ্লোচার্টে আসার পরে আমরা দেখবো স্টার্ট। ডেফিনেটলি আমরা যেটি আমাদের সবসময় কিন্তু ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রের মধ্যে স্টারটা মানে ডিম্বাক আকৃতির যেটি সেটি লাগে। মানে এরপরে ডেফিনেটলিভাবে ইনপুটের পরে আমরা মানে লজিকের মধ্যে সাম ইকুয়াল টু 0 n ইকুয়াল টু নাম্বার, আমরা বলছি ইনপুট নাম্বার নিয়েছি, ওই নাম্বারটাকে আমরা n ভেরিয়েবল মধ্যে রাখবো। সো আমরা রেখেছি এরপর ডিজিট ইকুয়াল টু 0, ডিজিটের আমরা সংক্ষিপ্ত ডিআইজি নিয়েছি। সো এখানে 0। সো এরপর আমরা যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনে যাবো, ইফ n ইকুয়াল টু 0। এখন ইফ n ইকুয়াল টু 0 যদি এটি মানে এটি না হয় তাহলে আমরা ওই মানে যে আমরা যে লজিকটা আছে ওইখানে যাব। তো এরপরে আমরা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট সাম এবং ইন্ট। আমি আবার বলতেছি, প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট নাম্বার নিব, তারপর সাম ইকুয়াল টু 0 এবং ইনপুট নাম্বার যেটি নিব এটি n এর মধ্যে রাখবো। এরপর ডিজিটের যে সংক্ষিপ্ত ডিআইজি ইকুয়াল টু 0। সো ডিজিট ইকুয়াল টু 0 একই কথা। সো এরপর আমরা এই কন্ডিশনে দেখবো ইফ ইকুয়াল টু n ইকুয়াল টু 0। সো n ইকুয়াল টু 0 এটি যদি সত্যি হয় বা ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট সাম করে দেবো অটোমেটিক, এবার ইন্ট। আর যদি না হয় আমরা যে পাশের যে লজিকটা আছে সেটিতে আমরা মানে যাওয়ার পরে এটি ঘুরা মানে যতক্ষণ না ইফ ইকুয়াল টু n ইকুয়াল টু 0 বা এটি মানে সত্য হচ্ছে ট্রু হচ্ছে ততক্ষণ এটি লিপটা চলবে। সো এরপর যখন n ইকুয়াল টু 0 হবে তখন প্রিন্ট সাম করে দেব। সো এটি বুঝেছে মানে ফ্লোচার্টের মধ্যে। এখন আমি আবার আমার খাতার মধ্যে নিয়ে যাব, আমরা আপনাদেরকে এটি আবার বুঝিয়ে বলবো। সো আমরা আবার খাতায় যাই।
সো খাতায় আসার পরে আমরা প্রথমত আমরা যে সাম অফ ডিজিটের যে লজিকটা আছে সেটি লিখব ডিআইজি। এটা ডিজিটের আমরা সংক্ষেপে লিখছি ডিআইজি। তো n পার্সেন্ট, আপনার ইচ্ছা করলে পুরোটা লিখতে পারবেন, n%10। তো এরপরে আমরা যেটি লিখবো n ইকুয়াল টু n%, এখানে n/10 হবে। আমি ভুলবশত সরি, আমার যে ফ্লো চার্টে ভুল হয়ে গেছে। সো n/10 এবং সাম ইকুয়াল টু সাম প্লাস ডিআইজি অর্থাৎ ডিজিট। দেখেন এখানে কিন্তু আমরা আর্মস্ট্রংয়ের মতো শুধু এখানে যে কিউবটা আছে সেখানে এটা নাই। সো আমরা একটু দেখি ডিজিট n%10, n ইকুয়াল টু n/10। সো আমরা এখানে 153কে আবার দেখব। আমরা ডিজিট nকে আমরা 153 ধরেছি। এরপর আমরা যে ডিআইজি মানে রিমাইন্ডার হিসাবে নিয়েছি। সো n হচ্ছে আমরা 153কে ধরেছি। সো 153 মডুলাস 10, ডেফিনেটলি এখানে 3 হবে। আগের যেটি আমরা খাতায় দেখেছি সেখানে আমরা এগুলো দেখেছি। সো n ইকুয়াল টু n/10। সো n/10 এখানে পার্সেন্ট হবে না, এখানে যে মডুলাস হবে না, আমি ভুলবশত এখানে দিয়েছি, ঠিক করব। সো n ইকুয়াল টু n/10, n/10 মানে হলো এখানে হবে 153/10, 15 এবং সাম যেটি হবে সাম প্লাস ডিআইজি। আমরা দেখি সাম কিন্তু 0, আমরা বলেছি মানে এর মধ্যে ফ্লো চার্টের মধ্যে বলেছি যে সাম ইকুয়াল টু 0, 0 প্লাস ডিআইজি 3 আসছে। সো আমরা এখানে 3 দিব, 3। সো এখানে উত্তর মানে 3 আসছে। দেখুন এখানে কিন্তু 15 আসছে, 15 0 আসে নাই, 0 আসে না, তার মানে আমাদের লুপটা আবার চলবে। সো আবার আমরা ডিআইজি এখন 15%10, যেহেতু 15%10, আমরা 15কে 10 দিয়ে ভাগ করে দেখি আমাদের যে মডুলাসটা আসবে সেখানে কিন্তু ডেফিনেটলি 5 আসবে। সো 5টা আমরা এখানে লিখবো। এরপর আবার n ইকুয়াল টু n/10, n/10 মানে আমরা যে 15/10 মানে 1। সো আমরা সাম ইকুয়াল টু সাম প্লাস ডিআইজি। সো সাম হচ্ছে 0, বারবার বলতেছি, এবং ডিআইজি হচ্ছে এখন কি ডিআইজি 5। সো 5 ডিআইজি এখন 5 কেন, সরি 5 কেন, এখানে আমরা মডুলাস করার পর 5। সো 5টা আমরা ডিআইজি অর্থাৎ এখানে এসেছে, সো এখানে যোগ করলে 5 হবে। সো এখানে কিন্তু 1 আসছে, এখানে কিন্তু 0 আসে নাই। তো আমাদের সত্যের মধ্যে 0 আসতে হবে। সো 0 আসতে হলে আমরা আবার করি, এরপর 1 মডুলাস 10। তো এটি হচ্ছে 1 কেন হয়েছে, যদি এটা করি, ভাগ করি, দেখেন 10 10 0 0 1। সো 1টা এখানে আসছে মডুলাস হিসাবে। সো আমরা n ইকুয়াল টু n/10। সো n/10 অর্থাৎ এখানে আমরা যেটি আছে 1/10, এটা ডেফিনেটলি 0 হবে। এই 0 হয়েছে। তো 0 হয়েছে মানে লুপ বন্ধ হয়ে যাবে। সো আমরা এখানে সাম করে দেব, সাম প্লাস ডিআইজি। তো সাম হচ্ছে 0 আর ডিআইজি হচ্ছে যেটি আছে রিমাইন্ডার, এটি হচ্ছে 1টা আমরা এখানে বসাবো 1। সো আমরা একটু দেখি, প্রথম থেকে ওভারভিউ করি। প্রথমে এখানে 3, তারপরে 5, তারপরে 1। সো এখানে যে 351 আমরা পেয়েছি, ওই 351-এর যোগফলটা হচ্ছে সাম অফ ডিজিটের নাম, মানে সাম অফ ডিজিটের যোগফল। সো আমরা এখানে কি করব, 3 যেটা 5 যেটা 1 এটিকে আমরা যোগ করে দেব। সো যোগ করার পরে কি আসবে, 9 আসবে, যেটি 153কে যোগ করলে কিন্তু 9 আসবে। সো আমরা প্রথমত n ইকুয়াল টু 0, এখানে শতটা পূরণ হয়েছে, শতটা পূরণ হওয়ার পরে বা কন্ডিশনটা পূরণ হওয়ার পরে আমরা যেগুলো বের হয়েছে সেগুলো আমরা যোগ করব। সো এখানে যোগ করার পরে আমরা এটিকে ধরেন 3 + 5 + 1 9। সো 1 + 5 + 3 9। সো অর্থাৎ আমরা ডিজিটের যোগফল বের করে ফেললাম। সো এরপর আমরা প্রিন্ট সাম করে দেবো। সো ইন্ড, সো এটাকে ইন্ডে যাব। সো এইভাবে আমরা করব। এরপর আমরা স্ক্রিনে যাই, কম্পিউটার স্ক্রিনে। সো আমরা তখন আমাদের খাতার মধ্যে দেখেছি যে লজিকটা আছে ওইটার ব্যাখ্যাটা। সো আমি আবার ওভারভিউ করি যে প্রথমত স্টার্ট ডেফিনেটলি, এরপর ইনপুট নাম্বার, তারপরে গিয়ে আমাদের যে লজিকের পর আমরা কন্ডিশনে যাব, কন্ডিশনের পরে আমরা যে লজিকটা আছে, আবার যদি কন্ডিশনটা যদি না মানে তাহলে আমরা ওই পাশে যে লজিকটা আছে ওইখানে যাব। সো ওইটা যতক্ষণ n = 0 হবে ওইটা চলতে থাকবে। যদি n = 0 হয় তারপর আমরা প্রিন্ট সাম করব। তো প্রিন্ট সাম করার পর আমরা ইন্ড করব। এখন আমরা যে এতক্ষণ দেখেছি যে আমরা ডিআইজি = n%10 মানে এই জিনিসটা আমরা দেখেছি কিভাবে হবে।
আমি আরেকবার বলি, আরেকবার বলি বলতে একটু সংক্ষেপে বলি। তো আমরা প্রথমে ডিজিটকে যে 10 কে 10 দ্বারা মডুলাস করে ভাগশেষ যেটি আছে সেটি, তারপর n ইকুয়াল টু n, পার্সেন্ট হবে এখানে 10, 10 হবে। আমি এটা ভুলে গেছি, এখানে n% 10 হবে না, এখানে n মানে ভাগ হবে, n ভাগ 10 হবে, আপনারা একটু দেখে নিন। সো সাম ইকুয়াল টু সাম প্লাস ডিজিট। সো এটি সত্যটা যখন n ইকুয়াল টু মানে n এর মান যখন 0 হবে এই সত্যের মধ্যে, তখন আমরা কি করব, ইফ ইকুয়াল টু n ইকুয়াল টু ইফ n ইকুয়াল টু 0, সো আমরা প্রিন্ট সাম করে দেবো, ইন্ট হয়ে যাবে। সো এটি হচ্ছে সাম অফ ডিজিটের যে ফ্লোচার্ট আছে সেটি। সো এরপরে আমাদের যেটি আসে সেটি হচ্ছে রিভার্স নাম্বার। সো রিভার্স নাম্বার তো আপনারা সবাই জানেন, তা একটু বুঝাই বলি যে 2 3 4 এটিকে আমরা যদি রিভার্স করি 4 3 2, একইভাবে 3 3 5 5 3 3, অর্থাৎ আমাদের যে ডিজিটগুলো আছে সেগুলো উল্টা করে দেওয়া। সো আমরা আবার আমাদের যে ফ্লোচার্ট আছে সেটি দেখি। সো স্টার্টের পরে রিড নাম্বার অর্থাৎ ইনপুট নাম্বার নিব। সো রিভার্স ইকুইটি আমরা 0 ধরবো, এতক্ষণ জাস্ট সাম ইকুইটি 0 ধরেছি, এখন রিভার্স ইকুইটি 0 ধরবো। সো এখানে একটি শর্ত দেওয়া আছে, শর্তের মধ্যে যাব যে নাম্বার, আমরা যে নাম্বারটা নিয়েছি ইনপুট সেটিকে আমরা আর কোনো ভেরিয়েবল নিই না এখন। সো আমরা ডাইরেক্ট নাম্বার নিব, নাম্বারের মধ্যে নাম্বার 0 এর সমান এবং 0 থেকে বড় হতে হবে, এই শর্তটা মানতে হবে। যদি এই শর্তটা মানে তাহলে ইয়েস হলে আমরা এতে যাব, আর নো হলে প্রিন্ট রিভার্সে যাব। সো স্টপ করে দেবো। সো আমরা প্রথমত যে এটা আছে যে নিচে বক্সের মধ্যে যে লজিকটা আছে সেটি বোঝার চেষ্টা করব। তাই আমরা আবার আমাদের খাতার মধ্যে যাব। আমরা আবার আমাদের খাতায় চলে এসেছি। প্রথমত আমরা আমাদের যে লজিকটা আছে সেটি আমরা এখানে তুলব। সো আমরা দেখি রিভার্স ইকুয়াল টু রিভার্স যে ইন্টু 10 প্লাস নাম্বার পার্সেন্ট 10। সো এরপর আমরা সত্যের জন্য এখানে যে নাম্বারটা আছে নাম্বারটা যাচাই করবো যে এখানে 0 হয় কি না, না হবে কি হবে না। তো আমরা এটা কন্ডিশনের জন্য করব। সো এখানে আমি আরেকটা জিনিস বলে থাকি, আমার একটু ভুল হয় যে ক্যাপিটাল লেটার স্মল লেটারে এখানে রিভার্সে আর হবে, বা আমরা যেহেতু আমরা উপর থেকে রিভার্স বড় হাতের ইউজ করছি, এটা বড় হাতে থাকবে বা এটা বড় হাতে হবে। অর্থাৎ আমরা এটা কেস সেন্সিটিভ, আমরা জানি যে সি প্রোগ্রামিংটা কেস সেন্সিটিভ। আপনারা সব বলে একে রাখবেন। হয়তো আমার বিভিন্ন যে ফ্লোচার্ট আছে ফ্লোচার্টের মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে হয়তো গ্রামাটিক্যাল না, যে আপার কেস লোয়ার কেস একটু মিস্টেক হতে পারে, এগুলো আপনারা দেখে নেবেন আশা করি। এই কারণ এটি হচ্ছে সি হচ্ছে একটি কেস সেন্সিটিভ মানে হচ্ছে কি, আমি আমার ভিডিওতে বলেছিলাম একবার যে মানে আপার কেস লোয়ার কেস এগুলো নিয়ে সি মাথা ঘামায়, সেটি আরই আপনার এই রিভার্স একই না, আলাদা হয়ে যাবে শুধুমাত্র আপার কেস লোয়ার কেসের জন্য। সো এত কিছু না, আমরা দেখি। প্রথমত আমরা আমাদের উদাহরণটা দেখব 2 3 4। আমরা নাম্বারকে আমরা 2 3 4 ধরলাম একটা নাম্বার। সো আমরা ওই নাম্বারকে আমরা রিভার্স করবো। রিভার্স করার জন্য আমরা রিভার্সের যে ফর্মুলাটা আছে সেটি লিখি রিভার্স। তো রিভার্স ইন্টু 10 প্লাস নাম্বার মডুলাস 10। অর্থাৎ আমরা যে আমরা বলেছি কি রিভার্স ইকুয়াল টু 0। তো রিভার্স ইকুয়াল টু 0, সো 0 ইন্টু 10। এখন নাম্বার মডুলাস 10, নাম্বার কী ধরছি আমরা এখানে যেটি আছে 2 3 4। সো 2 3 4 মডুলাস 10। সো 0 ইন্টু 10 কত হবে? 0। সরি। সো এখন 2 3 4 234কে যদি আমরা মডুলাস করি, 234 ভাগ 10, 23 দিয়ে গুণ করলে 230 আসে 4। এটি হচ্ছে মডুলাস 4। সো আমরা যেটি পেয়েছি এটি হচ্ছে 4, এটি হচ্ছে 4। সো এখন আমরা নাম্বার আমাদের আছে যে ইফ নাম্বার মানে 0 সমান বা 0 থেকে বড় হতে হবে। সো আমরা এটিকে আবার সেজন্য আমরা এখানে নাম্বার বাই 10 আমরা দেখব যে 200 যে আমরা 234 ভাগ 10, 234 হচ্ছে নাম্বার যেটা আমরা ইনপুট নিয়েছি। সো এখানে দেখব 23 আসে, যেহেতু এটা 0 আসে নাই। সো 0 আসে না, সো আমাদের লুপটা আবার চলবে। সো আমরা আরেকবার এরপরে আমরা দ্বিতীয় লুপে যাব। দ্বিতীয় লুপে যাওয়ার পরে রিভার্স। সো আমরা জানি কি রিভার্স ইন্টু 10, রিভার্স হচ্ছে 0 যেটি আমরা ফ্লোচার্টে বলেছি, তারপরে ইন্টু
10। সো এরপরে আসেন প্লাস নাম্বার পার্সেন্ট 10। এখন নাম্বার কত হবে, আগে ধরেছি মানে 234, এখন হবে 23% 10। সো 23% 10 হলে 23/10 হবে, তো 2 20 3, এটা 3 আসে। সো আমরা 0 প্লাস এখানে যে মডুলার মানে রিমাইন্ডারটা আছে সেই 3, সো 3। এখন সত্য চেক করার জন্য আমরা নাম্বার বাই 10 ভাগ করব। সো ভাগ করার জন্য এরপরে আমরা কি করব, নাম্বার হচ্ছে কি 23 আর ভাগ 10, অর্থাৎ এখানে 2 আসবে, ভাগ করলে 2 আসবে। সো 2 আসার মানে এখানেও এটা কি 0 আসে না, সো আমাদের লুপটা আবার চলবে। সো আবার দেখি, আবার রিভার্স। সো রিভার্সে যাই, এখন 0 × 10 আমাদের যে লজিক আছে সেটি প্লাস, এখন আসুন 2 3, এখন হবে শুধু 2। সো 2 হলে আমরা যে মডুলাসটা করব 2 মডুলাস 10। সো 2 মডুলাস 10 হলে দেখেন তো 0 2, সো আমরা মডুলাস পাইছি 2 0 প্লাস 2 2। এরপর আমরা আমাদের ছাত্রের জন্য একইভাবে সবসময় ওগুলোর মতো নাম্বার 2/10, এখন এখানে 0 আসবে, যেহেতু 0 আসছে লুপ শেষ, ইন্ড হয়ে যাবে, লুপটি ইন্ড হয়ে যাবে। সো আমরা যদি একটু দেখি, প্রথমত আমরা কি পেলাম, এখানে 4, রিভার্সে 4 পাইছি, তারপর আমরা রিভার্সে 2 পাইছি, এরপর আমরা রিভার্সে কত পাইছি, সরি এখানে 2 না, এখানে রিভার্স হচ্ছে এখানে 3 পাইছি। সো এখানে আমরা 2 পাইছি। আমরা আবার দেখি যে এখানে 4, এখানে 3, এটি রিভার্স, এরপর 2। সো 4 3 2 আমরা যদি একটু লিখি 4 3 2, এখন দেখেন এটার এটা, সো এটির উল্টাটা এটি হয়ে গেছে, দেখছেন এটির উল্টা এটি, মানে অর্থাৎ রিভার্স হয়ে গেছে। রিভার্স হয়ে যাওয়ার কারণে সো আমাদের এই সত্যটা মানবার কারণও আছে, কারণ আমরা এখানে যে নাম্বারে এটি 0 হয়ে গেছে, 0 হলে শেষ হয়ে যাবে লুপটা। সো লুপটা শেষ হওয়ার ফলে আমরা আমাদের সুন্দর আউটপুটটা পেয়ে গেলাম। সো এরপর আমরা আবার স্ক্রিনে যাব। সো আমরা এতক্ষণ আমাদের খাতার মধ্যে দেখেছি কিভাবে আমরা যে রিভার্স নাম্বার মানে যে লজিকটা আছে সেটি আমরা বোঝার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা বুঝেছেন আমি আশা করি। সো এরপরে আমরা আবার যে রিভার্স নাম্বারের যে প্রচারটা আছে সেটিতে আবার যাব। সো প্রথমত স্টার্ট, তারপর রিড নাম্বার অর্থাৎ ইনপুট নাম্বার, তারপর রিভার্স ইকুয়াল টু 0, আমরা যেরকম সাম ইকুয়াল টু 0 ধরি সেরকম। সো এরপরে আমাদের একটা কন্ডিশন আছে, সেটি হচ্ছে নাম্বার 0 সমান হতে হবে। যদি 0 সমান হয় তাহলে আমরা কি করব, আমাদের যে 0 যদি 0 সমান হয় তাহলে ওইটি লুপটা বন্ধ হয়ে যাবে। লুপটা বন্ধ হওয়ার পরে আমরা প্রিন্ট মানে রিভার্স করতে পারবো। সো লুপটা যখন আমরা দেখেছি যে 0 বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের মানে নাম্বারটা রিভার্স হয়ে গেছে, মানে অটোমেটিক। সো এটি আমাদের যে লজিকটা আমরা ফলো করার পরে আমরা কন্ডিশনটা মেনটেন করে তারপর আমরা প্রিন্ট রিভার্সে যাওয়ার পর স্টপে যাব। সো এটি হচ্ছে রিভার্স নাম্বারের একটি ফ্লো চার্ট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটা জিনিস বললি, আমি এখানে অনেক কিছু কিন্তু ধরেন কেস সেন্সিটিভ আমি মানি নাই, এটি আমার মানে এটির জন্য দুঃখ প্রকাশ করতেছি। অনেক সময় দেখা যায় আমাদের যে আমরা তো টাইপ করার সময় আমরা যখন মানে আমাদের পুরাটা লেখার পরে ছোট মানে সব লোয়ার কেস দেওয়ার পরেও যখন আমরা স্পেস দিয়ে অটোমেটিক সামনেটা বড় হাতে রয়ে যায়। সো এটি আমি খেয়াল করি নাই, সেজন্য আবার সরি বলতেছি। সো আপনারা একটু দেখে নেবেন, কারণ সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে এটি কেস সেন্সিটিভ হয়ে থাকে। আপনার এই রিভার্স ওই রিভার্স কিন্তু একই না। এরকম আমি আগে অনেক ফ্লো চার্টের মধ্যে এরকম একই কাজ করেছি। সো আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আবার একটু যাচাই করে দেখবেন যে ফ্লো চার্টগুলো ঠিক আছে কিনা, বা কোন দিক দিয়ে ভুল গেছে। যদি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন। আমারও মানে আমার একটু ধারণা বা শিখে হবে, আপনারও শিখে হবে। সো এটি সবার জন্য ভালো হবে। সো এরপর আমরা লাস্টের দিয়ে আমাদের ফ্লো চার্ট আছে সেটি শেষ, এবং লাস্টের দিয়ে আবার আমরা ওভারভিউ করব কি ফ্লো চার্টের যে সিম্বলগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিব। সো এরপর আমরা দেখি, আমি এতক্ষণ ধরে যা বলতেছিলাম, প্রথমে স্টার্ট ইন্টের ক্ষেত্রে মানে ডিম্বকাকৃতি সেটি। সো আমরা একটু ডিসক্রিপশনটা পড়ি, যেখানে বলা হচ্ছে দ্য টার্মিনাল সিম্বল মার্কস দ্য স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট অফ দ্য সিস্টেম। অর্থাৎ এই স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টে আমরা যে ডিম্বকাকৃতির যে অংশটা আছে সেটি বা সিম্বলটা আছে সেটি ইউজ করব। সো ইট ইউজুয়ালি কন্টেন দ্য ওয়ার্ড স্টার্ট অর এন্ড, একই কথা। সো এরপর আমরা রেক্টেঙ্গুলার যেটি আছে সেটি মানে ব্যবহার করবো। এটিতে কি বলছে, প্রসেসিংটা বলতেছে বা লজিকটা বলতেছে, একই কথা। সো অ্যাকশন অর প্রসেসের জন্য আমরা এইটি ব্যবহার করতে পারি।
So a box can represent a single step at 2 cups of flour or an entire sub process within a longer process. অর্থাৎ এখানে প্রসেসিং এর ক্ষেত্রে যে আমরা প্রসেসের মানে রেক্টেঙ্গুলারটা ব্যবহার করে থাকবো সেটি বলা হয়েছে ডকুমেন্টটা আমাদের লাগবে না, এটি হচ্ছে অন্য মানে যে প্রচারটা অন্য কাইন্ডের। সো এটির পর আমরা ডিসিশনটা দেখবো। ডিসিশনটা হচ্ছে আমরা মানে ওই ডিসিশন মানে কন্ডিশন বা ডিসিশন এগুলোর ক্ষেত্রে আমরা ডায়মন্ড আকৃতি যেটি আছে সেটি ব্যবহার করবো। এখানে বলা হয়েছে ডিসিশন অর ব্রাঞ্চিং পয়েন্ট, দ্য লাইন্স রিপ্রেজেন্ট ডিফারেন্ট ডিসিশন। মানে এখানে ডিসিশনের কথা বলা হয়েছে, মোট কথা সেটা আমরা তখন যা দেখছি মানে ইফের ক্ষেত্রে ওগুলো সব ডিসিশন। ইনপুট আউটপুটের ক্ষেত্রে হচ্ছে যে রম্বস আকৃতি বা সামান্তরিক আকৃতি সেটি। সো এরপর কানেক্টরটা হচ্ছে কি আমরা যখন একটি মানে অ্যারোগুলো যখন তিনটে একসাথে, যেমন আমাদের একটু আগে দেখছিলাম কি আমরা অ্যামং 3 নাম্বারে একটি দেখছিলাম যে ম্যাক্সের ক্ষেত্রে। সো ওখানে আমরা কিন্তু একসাথে ইন্টের মধ্যে কিন্তু তিনটা দিয়ে দিয়েছি যে প্রিন্ট সি, প্রিন্ট এ, প্রিন্ট বি। কোনটার ক্ষেত্রে? ম্যাক্সের ক্ষেত্রে। আমরা একটু আগে করেছি 3টি নাম্বারের মধ্যে কোনটি ম্যাক্স সেটি। সো আমরা দেখেছি মানে এখানে প্রিন্ট এ, প্রিন্ট বি, প্রিন্ট সি তিনটা কিন্তু একসাথে ইন্ডে গেছে। আমরা ইচ্ছা করলে এই তিনটাকে একসাথে একটা কানেক্টরের ভিতরে পাস করতে পারি, যে এখানে কানেক্টরটা দেখতেছেন সেটি। সো পাস করার পর ওইটি অটোমেটিক আমরা ইন্ডের মধ্যে দিতে পারি, এভাবে করতে পারি। সো কানেক্টরের এটা হচ্ছে কাজটা এরকম যে কয়েকটা মানে ফ্লোচার্টকে একসাথে করে এটি ইন্ট করে দেওয়া সেটি। সো এরপর আসেন ফ্লো লাইন তো আপনারা দেখেন অ্যারোগুলা মানে একটা স্টেপের সাথে আরেকটা স্টেপ কানেক্ট করা হয়েছে, সেটি হচ্ছে ফ্লো লাইনের কাজ। সো আশা করি আপনারা মানে আজকে ভিডিওটা এনজয় করছেন। অনেক কিছু ভুল গেছে, আমি আবার সরি বলতেছি। ভুল বলতে এটা কেস সেন্সিটিভ, তো সেজন্য একটু দেখবেন। আর আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে বলবেন। সো আজ আর শেষ এই লেকচার ভিডিওটা। এরপরে ফ্লোচার্ট সম্পর্কে আপনাদের আরও ভালো করে ধারণা হয়েছে।